বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো ভিডিওটি শুরুতেই তোমাদের একটা বিষয় ভালো করে বুঝতে হবে, বাঁকুড়া ইউনিভার্সিটির তিনটা কোর্সের একটাই সিলেবাস, সেটা হচ্ছে আইডিয়া অফ ভারতবর্ষ। মেজর কোর্স বলো, মাইনর কোর্স বলো, এমডিসি কোর্স বলো, এই তিনটি কোর্সের হিস্ট্রি সিলেবাস সম্পূর্ণ এক, সেটা হচ্ছে আইডিয়া অফ ভারতবর্ষ। আর আজকের এই ভিডিওটি মেজর কোর্সের ছাত্রছাত্রীরাও এমনকি মাইনর এবং এমডিসি কোর্সের ছাত্রছাত্রীরাও কিন্তু দেখতে পারছো। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আর দেখো কমেন্ট বক্সটা সবার জন্য খোলা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে দেখছো। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের হিস্ট্রির কোশ্চেন অ্যান্সার সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো আজকের এই ভিডিওটিতে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, প্রাচীন ভারতীয় ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি 10 নম্বরের জন্য আসতে পারে, আবার 5 নম্বরের জন্য আসতে পারে। তবে বুদ্ধিমানের কাজ হচ্ছে প্রশ্নটিকে যদি আমরা একদম ডাইরেক্ট 10 নম্বরের জন্য প্রস্তুত করি, তাহলে 5 নম্বরের জন্য আসলেও কিন্তু উত্তরটাকে আমরা অনায়াসে লিখতে পারবো। ক্লিয়ার? তো নিচে দেখো একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এখানে রয়েছে মেজর ইকুয়াল টু মাইনর ইকুয়াল টু এমডিসি হিস্ট্রি, অর্থাৎ তোমাদের মেজর কোর্সের হিস্ট্রি সিলেবাস এবং মাইনর কোর্সের হিস্ট্রি সিলেবাস এবং এমডিসি কোর্সের হিস্ট্রি সিলেবাস সম্পূর্ণ কিন্তু এক। কাজেই আজকের এই ভিডিওটি তোমরা মেজর কোর্সের ছাত্রছাত্রীরাও দেখতে পারছো, মাইনর কোর্সের ছাত্রছাত্রীরাও দেখতে পারছো এবং এমডিসি কোর্সের ছাত্রছাত্রীরাও দেখতে পারছো। কারণ এই তিনটি কোর্সের ইতিহাস সিলেবাস তা কিন্তু সম্পূর্ণ এক। সিলেবাসে কি রয়েছে? সিলেবাস আমরা যদি নিচে দেখি, কোর্স টাইটেল সেটা হচ্ছে আইডিয়া অফ ভারতবর্ষ, অর্থাৎ এই তিনটি কোর্সেরই যে ইতিহাসের সিলেবাস তার যে টাইটেল সেটা হচ্ছে আইডিয়া অফ ভারতবর্ষ। আর এই সিলেবাসের অন্তর্গত ইউনিট 2 থেকে আজকের এই ভিডিওটিতে আমরা এই প্রশ্নটির উত্তর সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো প্রশ্নটি অবশ্যই খাতায় লিখে নেবে। প্রশ্নটিতে জানতে চেয়েছে প্রাচীন ভারতীয় ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো সম্পর্কে আলোচনা করো। অবশ্যই প্রশ্নটিকে লিখে নেবে। তো শুরু হচ্ছে আমাদের উত্তরটি। তো দেখো ভিডিওটি শুরুতেই বলে দিচ্ছি, তোমাদের হাসি, কান্না, ইমোশন এগুলিকে সাইডে রেখে এখন আমার কথাগুলি কেয়ারফুলি শোনার চেষ্টা করো, তবেই দেখবে উত্তরটা তোমাদের মাথায় সহজেই কিন্তু সেভ হয়ে যাবে। তো প্রথমেই আমাদের পয়েন্ট করতে হবে সুন্দর করে প্রত্নতাত্ত্বিক উপাদান। আর প্রত্নতাত্ত্বিক কথার অর্থ হচ্ছে ইংলিশে যদি আমরা দেখি সেটা হচ্ছে আর্চিওলজিক্যাল, আর উপাদান কথার অর্থ হচ্ছে এভিডেন্স। ক্লিয়ার? তো প্রত্নতাত্ত্বিক উপাদান ইংলিশে লিখবো আর্চিওলজিক্যাল এভিডেন্স। তো তারপরে আমাদের যে বিষয়টা উপস্থাপন করতে হবে, প্রাচীন লিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য এবং এর নিদর্শন ও ঐতিহাসিক ধ্বংসাবশেষ প্রভৃতি হলো ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতত্ত্ব মানে ওগুলোকেই বোঝায় যেগুলো ইতিহাসের ধ্বংসাবশেষ থেকে পাওয়া যায়, যেমন প্রাচীন লিপিগুলো কেমন ছিল, মুদ্রা কী ব্যবস্থা ছিল, স্থাপত্য, ভাস্কর্যগুলো, এই সমস্তই কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদান বোঝায়। পরবর্তী লাইনে, প্রত্নতাত্ত্বিক উপাদানের নির্ভরযোগ্যতা অনেক বেশি, কারণ এখানে ভুল তথ্য পরিবেশের সুযোগ প্রায় নেই। কারণ আমরা কোনো জিনিস যদি প্রাচীন লিপি সম্পর্কে জানতে পারি, সেখানে ভুল তথ্য আসবে না, কারণ লিপিটা আমাদের সামনে থাকবে, লিপির যে গুরুত্বপূর্ণ তথ্য সেটাও কিন্তু আমাদের সামনে থাকবে। মুদ্রা সম্পর্কে আমরা জানতে পারি, একটা মুদ্রা পেলাম, সেখান থেকে ঐতিহাসিকগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে সেই মুদ্রার রায় দেবে। তো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কাজেই এখানে কিন্তু ভুল তথ্য প্রবেশের একটা বা পরিবেশনের কিন্তু একটা সুযোগ সেটা নাই বললেই চলে, 0%। পরবর্তীতে আমরা আলোচনা করব প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির ভাগ সম্পর্কে। তো বলছে একটু প্যারা করে লিখবো, প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে অর্থাৎ আর্চিওলজিক্যাল এভিডেন্সগুলিকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে? 3টি ভাগে। 1 নম্বরে লিপির আবার 2টো ভাগ রয়েছে, একটা বিদেশি এবং একটা দেশি, এরকম একটা পাবো, আমরা নিচে আলোচনা করব। তারপরে রয়েছে মুদ্রা, তারপরে রয়েছে স্থাপত্য ও ভাস্কর্য বা প্রাচীন ধ্বংসাবশেষ। তো এই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রত্নতাত্ত্বিক উপাদানের 3টি স্পেশাল খণ্ড বা ভাগ। এবার এই 3টি ভাগ সম্পর্কেই কিন্তু আমরা বিস্তারিত এই নিচে আলোচনা করব। ক্লিয়ার? তো প্রথমেই আমরা আলোচনা করব লিপি সম্পর্কে। এখানে রয়েছে না 1 নম্বরে লিপি। তো লিপি সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব। কি বলছে? পাথর, তামা, লোহা, ব্রোঞ্জ ও পোড়ামাটির উপর খোদাই করা লিপি থেকে তৎকালীন রাজনৈতিক, আর্থসামাজিক এবং ধর্মীয় জীবনযাত্রার পরিচয় কিন্তু পাওয়া যায়।
তাহলে আমরা যদি কোনো জীবনযাত্রার পরিচয় পাই সেটা আমরা কীভাবে পাচ্ছি? সেখানকার পাথর, সেখানকার তামা, সেখানকার ব্যবহৃত লোহা, ব্রোঞ্জ আর পোড়ামাটির উপর যে খোদাই করা লিপি, এইগুলি থেকে তৎকালীন সমাজের যে রাজনৈতিক, আর্থসামাজিক এবং ধর্মীয় জীবনযাত্রার প্রত্যেকটাই কিন্তু আমরা জানতে পারি। ঠিক আছে, রাজনৈতিক সেক্ষেত্রে আমাদের তামা এই সমস্ত বিবরণগুলো জানবো, যেখানে মানে বিভিন্ন লিপি ছিল সেই সময়। আর্থসামাজিক অর্থাৎ সেই সময়কার আর্থসামাজিক ব্যবস্থাটা কেমন ছিল, ঠিক আছে, এবং তাদের ধর্মীয় জীবনযাত্রা কেমন ছিল সেভাবে কিন্তু আমরা জানতে পারি। যেমন পোড়ামাটির উপর যদি খোদাই করা কোনো আমরা মানে কোনো ধর্মীয় জীবনযাত্রা বা কোনো ধর্মীয় কোনো ছবি বা কোনো মূর্তি আমরা পাই, সেক্ষেত্রে আমরা দাবি করতে পারি যে কোন ধর্মীয় জীবনযাত্রা পরিচয় তারা কিন্তু বেঁচে ছিল। সেই জন্য লিপিকে কিন্তু ইতিহাসের জীবন্ত দলিল বলে অভিহিত করা হয়। সময়ের পরিবর্তনের সাথে সাথে সাহিত্যের ভাষা ও বক্তব্যের পরিবর্তন ঘটলেও লিপি সবসময় অপরিবর্তিত থাকে বা তথ্য বিকৃত হওয়ার সম্ভাবনা থাকে না। এবার আমরা লিপির দুটি ভাগ সম্পর্কে আলোচনা করব। তো দেখো এখানে উল্লেখ, লিপিকেও দুটি ভাগে ভাগ করা যায়, একটা দেশীয় লিপি, একটা বিদেশি লিপি। তো 1 নম্বর আমাদের পয়েন্ট হচ্ছে কী হবে? দেশীয় লিপি। তারপরে দেখো কি রয়েছে, ব্রাহ্মী, খরষ্ঠী, তামিল, পালি, সংস্কৃত, প্রাকৃত প্রভৃতি বহু ভাষায় লেখা প্রাচীন ভারতীয় লিপিগুলির প্রধান বিষয়বস্তু ছিল ভারতীয় রাজাদের রাজ্য জয়, রাজপ্রশস্তি, ভূমিদাস, শাসন, ধর্ম, রাজনৈতিক ঘটনা, ব্যবসায়িক প্রভৃতি। অর্থাৎ যতগুলো আমরা প্রাচীন যতগুলো বহু ভাষার যতগুলো আমরা লিপি সম্পর্কে জানতে পারি, তার যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে রাজার যুদ্ধ জয়, রাজা কীভাবে যুদ্ধ জয় করেছিল, রাজার রাজপ্রশস্তি, ভূমিদান ব্যবস্থা কেমন, শাসন, রাজার শাসন ব্যবস্থা কেমন ছিল, সেই সময়কার ধর্ম কেমন ছিল, এই সমস্ত বিষয় কিন্তু আমরা জানতে পারি এই দেশীয় লিপি সম্পর্কে। যেখানে ব্রাহ্মী লিপি আমরা পাচ্ছি, খরষ্ঠী লিপি পাচ্ছি, বিভিন্ন ভাষায় কিন্তু বহু প্রাচীন ভারতীয় যে লিপি সেখান থেকে আমরা কিন্তু এই সমস্ত বিষয়গুলি জানতে পারছি। অর্থাৎ রাজার জয়, রাজ্য জয়, রাজপ্রশস্তি, ভূমিদান, শাসন ব্যবস্থা কেমন ছিল, রাজার ধর্ম কেমন ছিল, কোন ধর্মে সব কিছু পালিত হতো, এই সমস্ত বিষয়। পরবর্তী লাইনে, প্রাচীন ভারতের লিপিগুলির মধ্যে অশোকের শিলালিপি সবচেয়ে উল্লেখযোগ্য। আমরা সেই ক্লাস 9, 10, 11, 12 জেনে আসছি যে অশোকের শিলালিপি মোস্ট ইম্পর্ট্যান্ট। এছাড়া হরিসেন বিরচিত এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের বিজয় কাহিনী জানা যায়। কলিঙ্গরাজ খারবেলের হস্তিগুম্ফা লিপি, তারপরে হচ্ছে প্রতিহার রাজ ভোজের গোয়ালিয়র প্রশস্তি, বিজয় সেনের দেওপাড়া লিপি, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর আইহোল লিপি, তারপরে হচ্ছে শকক্ষত্রপ রুদ্রদামনের জুনাগড় লিপি, কঠিন উচ্চারণ, দেখছো, বিশেষ উল্লেখযোগ্য। এই সমস্ত লিপিগুলি কিন্তু সেই সময়কার আমলে বিশেষ উল্লেখযোগ্য, এখন আমরা পড়ে আসছি। হরপ্পা ও মহেঞ্জোদারোয় প্রাপ্ত লিপির পাঠোদ্ধার আজও হয়নি। আমরা ক্লাস 11-এ হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা সম্পর্কে বিস্তারিত জানি। তার যে পাঠোদ্ধার আমরা কিন্তু এখনও পাইনি, কারণ সেখানেই কিন্তু আমরা পড়েছি আর কি, ক্লাস 11-এ বিষয়টা ছিল। দাক্ষিণাত্যের পল্লব, চোল, চালুক্য, রাষ্ট্রকূট, বাকাটক, তারপরে প্রভৃতি রাজবংশের ইতিহাসের জন্য লিপির উপর নির্ভরশীল হতে হয়। কারণ সেই সময়কার যেমন এই যে রাজবংশ, এই রাজবংশের সব কিছু জানতে গেলে এই যে মানে লিপিগুলি, এই লিপিগুলির আমাদের কিন্তু দাক্ষিণাত্যের যে এই সমস্ত লিপিগুলি তার উপরে কিন্তু জোর দিতে হচ্ছে। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ একজন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ঐতিহাসিক। ভিনসেন্ট স্মিথ, ডক্টর রমেশচন্দ্র মজুমদার, আমরা নামগুলো অবশ্যই শুনেছি, প্রমুখ ঐতিহাসিক উপাদান হিসেবে কিন্তু লিপিকে প্রথম স্থানে রেখেছেন। তাহলে এই সমস্ত উল্লেখযোগ্য ঐতিহাসিকগণ এই যে মানে লিপিকে আর কি, মানে মূল যে বিষয় ঐতিহাসিক উপাদান হিসেবে কিন্তু এই লিপিকে, বিভিন্ন ঐতিহাসিক যে উপাদান আমরা পাবো তার মধ্যে প্রথম স্থানে রেখেছেন এই লিপিকে। এবার আমরা লিপির দ্বিতীয় খণ্ড সম্পর্কে আলোচনা করছি, অর্থাৎ বিদেশি খণ্ড। দেশীয় খণ্ড সম্পর্কে আমরা আলোচনা করলাম। এশিয়া মাইনর, কম্বোডিয়া, চম্পা, জবদ্বীপ, গ্রিস ও পারস্য প্রভৃতি বৈদেশিক অঞ্চলগুলি থেকে পাওয়া লিপিগুলি থেকে এই সব অঞ্চলের সঙ্গে প্রাচীন ভারতের সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্কের ইতিহাস জানা যায়। পরবর্তী আমাদের 2 নম্বরে রয়েছে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে মুদ্রা থেকে আমরা জানতে পারি সেই সময়কার, কারণ একটা মুদ্রায় রাজার নাম, সেই রাজার মানে প্রত্যেকটা বিষয় কিন্তু মুদ্রায় কিন্তু উল্লেখিত থাকতো। এখানে উল্লেখ রয়েছে, দেখো, রাজার নাম ও সাল তারিখ মুদ্রা থেকে জানা যায়। একটা রাজার
সময়কাল, রাজার শাসনকাল, প্রত্যেকটাই কিন্তু রাজার নাম সেই কিন্তু তার কয়েন বা মুদ্রায় কিন্তু উল্লেখ করে বা ছাপ রেখে কিন্তু যায় আর কি। ব্যবসা বাণিজ্যের প্রসার ও ধাতুবিদ্যার উৎকর্ষতা মুদ্রা মারফত জানতে পাওয়া যায়। সেই সময়কার ব্যবসা বাণিজ্য কেমন ছিল, তার প্রসার কেমন ছিল, ঠিক আছে, এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু এই মুদ্রা থেকে আমরা জানতে পারি। মুদ্রায় অঙ্কিত চিত্রের মাধ্যমে সেই রাজার গুণাবলী সম্পর্কে স্পষ্ট ধারণা করা যায়। একটা মুদ্রার মধ্যে কোনো চিত্র থাকলে আমরা বুঝতে পারি, যদি একটা মুদ্রার মধ্যে আমরা সেই সময়কার কোনো পশুর ছবি পাই, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে সেই সময়কার এই পশুটা উল্লেখযোগ্য ছিল বা রাজার সাথে কোনো না কোনো তো গুণাবলী থাকছে না, সেভাবেই কিন্তু। যেমন সমুদ্রগুপ্তের মুদ্রায় বিনা পানত রত মূর্তি থেকে তার সঙ্গীতানুরাগের পরিচয় পাওয়া যায়। তারপর হচ্ছে ব্যাকট্রিয় গ্রিক সাম্রাজ্যের কুষাণ রাজাদের কাহিনী মুদ্রা থেকেই জানতে পারা যায়। সাতবাহন সাম্রাজ্যের ইতিহাসের অন্যতম প্রধান উপাদান হলো মুদ্রা। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর থেকে ঐতিহাসিক উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব কিছুটা হ্রাস পেয়েছে। এবার আমাদের পরবর্তী প্রত্নতাত্ত্বিক উপাদান, সেটা হচ্ছে স্থাপত্য ও ভাস্কর্য, যেটাকে আমরা প্রাচীন ধ্বংসাবশেষ বলি, ঠিক আছে, মনুমেন্টাল এভিডেন্স। প্রাচীন নগরের ধ্বংসাবশেষ, স্মৃতিসৌধ, মন্দির, স্থাপত্য, ভাস্কর্য ইত্যাদি ইতিহাসের নীরব সাক্ষী। হরপ্পা মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ আবিষ্কৃত না হলেও ভারত ইতিহাসের এক অমূল্য অধ্যায় আমাদের কাছে অজ্ঞাত থেকে যেত। সাঁচি, নালন্দা সেই সময়কার বিখ্যাত বিশ্ববিদ্যালয়, অজন্তা, তারপরে হচ্ছে ইলোরা, তক্ষশিলা ইত্যাদি অনেক অজানা তথ্যের সন্ধান দেয়। এগুলো একটা তক্ষশিলা বলতে পারো। দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রাপ্ত ধ্বংসাবশেষ থেকে ভারতবর্ষের বাইরে উপনিবেশ ও সংস্কৃতি বিস্তারের কথা জানতে পারা যায়। তো এই হচ্ছে মূল প্রশ্ন। আমাদের প্রশ্নটির উত্তর সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করলাম। দেখো, প্রিভিয়াস ক্লাসে অর্থাৎ এর আগের ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করি। এই ইউনিট 2 থেকে প্রশ্নটি হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাসের সাহিত্যিক উপাদানগুলো সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ সেখানে আমরা সাহিত্যিক উপাদানগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান সম্পর্কে আলোচনা করলাম। তো প্রত্যেকটা ক্লাসই তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর এই ক্লাসের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে তোমরা এই প্রশ্নটির উত্তরটা দেখে নিতে পারো। তো মূল যে বিষয়টা বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটা সবার জন্য খোলা। তোমাদের কোনো কিছু প্রবলেম হলে তোমরা কমেন্টে জানাবে, কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে, ক্লিয়ার, কোন বিষয়ে সাজেশন লাগবে সেটা তোমরা কমেন্টে জানাবে। কমেন্ট বক্সটা সর্বদা সবার জন্য খোলা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। তো আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।